হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই না আগে ইষ্টবিধিটা শেষ করে কাপড়গুলো রোদে দিয়ে দিলাম, তারপর দেখছি জলটাও চলে আসলো। তো ও ঘুমিয়ে আছে, ওকে আর ডাক্তার দিলাম না। আর মনে হয় ঘুমটা ঠিকঠাক হয়নি রাত্রিবেলায়। ওর না এই কদিন যাবত এই ঘুমের সমস্যায় হচ্ছে, না হয় ও জলটা আসলেই না ও কিন্তু ঘুমটা ভেঙে যায়। ও কিন্তু জল নিয়ে আসে, এই যে আমার হাতের ব্যথার প্রবলেম, তো তার জন্য ও জলটা আনে। তো আজকে যেহেতু ওর ঘুমটা ভাঙেনি, তাই ভাবলাম কি যে বেশি জল তো আর লাগবে না, একটা বালতি আনলে হয়ে যাবে। আমি নিয়ে আসি, ওকে আর ডাক দেবো না ঘুম থেকে। আর আমার ডাক দিতে লাগেও না, ওই জল নিয়ে আসে। আমিও অনেক সময় বলতে পারি না কখন জল আসে। আর বেশি তো আর জল লাগে না, আমার একটা বালতি দুইটা বালতি হলেই হয়ে যায়। তাও আবার প্রত্যেক দিনও কিন্তু লাগে না। আজকে নিচ্ছি তো, আবার দেখবে দুদিন যাবত কিন্তু আর নেব না। শুধু ফিল্টারের মধ্যেই জলটা দেওয়া হয় অতটুকু, আর বাদ বাকি কাজ তো আমার মোটরের জল দিয়ে করা হয়। আর এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু স্নানও করে নিয়েছে। আমার শাশুড়িমা সকাল সকাল স্নান টান করে না পুজো দিয়ে নেই। আর আমার তো পুজো দিতে দিতে একদম লেট করে হয়, কারণ এই যে আমার সকালবেলা উঠেই আমার মানে রান্নার তাড়াহুড়ো থাকে। ও যেহেতু খেয়ে যায়, তো সেই তারপর টিফিন করা, রান্নাবান্না করা, কাটাকুটি করা, এই নিয়ে তো আমি সকাল সকাল পুজোটা দিতে পারি না। আমার সেই 12টা একটা বেজে যায় পুজো দিতে। যাই হোক, ঠাকুরও বুঝবে যে সংসারের কাজ বা সামলে তারপরেও তো আমার ঠাকুরকে দিতে লাগবে। এদিকে সংসারের কাজ করব না, এদিকে ঠাকুরের ইয়ে করব। তো তাই জন্য আমি আমার মতো করি পুজোটা দিই। তো সেই এবারে দেখো কালকে যে বাসনকুসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এই বাসনকুসনগুলো এবারে গুছিয়ে জায়গা মতো রাখছি। এক বল বাসনকুসন পড়েছে, আর তো সারাদিনের এখন থেকে শুরু হবে আবার বাসনকুসন। সবে তো রাত্রের বাসনগুলো শুধু গুছিয়ে রাখলাম, যাকে বলের জলটা ফেলে জায়গা মতো রেখে এবারে দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি। রাত্রিবেলায় কিন্তু একবার আমি গ্যাস মুছে রাখি রান্নার পর, কিন্তু কি বলতো রাত্রিবেলায় যেহেতু রান্নাঘর মানে রাত্রিবেলা, তো সেহেতু তো দেখবে আরশোলা বলো, তারপর পিঁপড়ে বলো, কত কিছু হাঁটাচলা করতে পারে। ইঁদুরটা এখন দেখছি এক দুদিন যাবত একটু কমই, জানি না আবার কবে এসে ভর করবে। না হলে তো যা অবস্থা করে ঘরের তোমাদেরকে কি আর বলি। তো গ্যাসটাও মুছে নিয়েছি, এটা আমি কিন্তু প্রত্যেক দিনই করি, সব দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে একদম এগুলো শেয়ার করলাম। তারপর এদিকে দেখো এবারে ব্রাশটা নিয়ে নিলাম। এবারে দাঁতটা ব্রাশ করতে করতে এদিকে ওকে গিয়ে ডাক দেবো ও উঠার জন্য। তারপর তো এদিকে চা টিফিন হবে, তারপর রান্নাবান্না কাটাকুটি এগুলো আস্তে ধীরে করে হবে। তো এদিকে দেখো এবারে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। আর আমার না অনেকে দেখবে সেই 15-20 মিনিট লাগিয়ে দাঁত ব্রাশ করে, ওইটা আমি তো একদমই আমার কীরকম লাগে। আমি অতক্ষণ লাগিয়ে যে দাঁত ব্রাশ করা, ওইটা আমি একদমই পারি না। আমার একদম দেখবে 5-10 মিনিটের মধ্যে একদম দাঁত ব্রাশ করা হয়ে যায়, ঝটপট করে নিই। তা বলে যে দাঁত নোংরা হয়ে থাকবে ওই রকমও কিন্তু না, মানে ঝটপট করে আমি মানে দাঁতটা ব্রাশ করে নিই। ওই যে লেট করে করা ওইটা আমি পারি না। আমার বর এরকমটা করে, লেট করে দেখি করে, অনেকের একটা অভ্যাস আছে, আমি আরও অনেকের এরকম দেখেছি। তারপর তো এদিকে ওর জন্য বসিয়ে দিলাম এখন গ্রিন টি। এখন বসবো সবজি কাটতে। তো এদিকে তোমাদের দাদাবার জন্য গ্রিন টিটা করে নিলাম, ও উঠলে খাবে। ও ওখানে ঘুমাচ্ছে, ওকে ডাক দিইনি। এই কদিন যাবতই না ওর শরীরটা বেশি একটা ভালো না, আর সেই ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো আজকে বললাম যে আজকে যেন মর্নিংওয়াকে না বেরোয় 2-3 দিন, একদম যাতে ঘুমটা ভালো ঠিকই হয়। তো পরশু দিন সেই মনে হয় 3টার সময় ঘুমিয়েছিল, কালকে ঘুমটা ঠিকঠাকই হয়েছে। তারপর আমি কালকে বলে রাখলাম যে আজকে মানে যেন মর্নিংওয়াকে না বেরোয়। ওর শরীরও ভালো নেই, সে শরীর ভালো নেই, ঘুম হচ্ছে না। সে নিয়ে যদি ঘুম ঠিকঠাক না হয়, আবার সকালবেলা উঠে পড়ে না, তাহলে তো সে ঘুমের ঘাটতিগুলি থাকবে, সে আরও শরীরটা অসুস্থ করবে। তো তাই না করলাম। তো এদিকে দেখো ওর জন্য গ্রিন টিটা এখানে করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এটা কালকে ভিজিয়ে রাখলাম। দেখো এটাকে জব ধান নাকি ইন্ডো জব জানি কি যেন বলে, তো এটাকে ভিজিয়ে রাখলাম। ও উঠলে উঠে জলটা ছেঁকে দেবো। আর এদিকে আমি এখন বসবো সবজি কাটতে। আমি শুধু জলটা খেয়েছি, বিস্কিট টিস্কিট কিছু খাইনি, ভালো লাগছে না খেতে। আর কালকে কোনো ব্লগও শ্যুট করিনি, আমার আগের ব্লগ করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কালকে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। ওরও শরীর ভালো ছিল না, ও কালকে সকালবেলা বাড়িতেই ছিল, বিকেলের দিকে দোকানে গিয়েছিল। তারপর আবার সন্ধ্যার দিকে আমার মামা তো বোনের মেয়ে এসেছিলো, তো সে ওদের সাথে গল্প এই করে কালকে সারাদিন আর ব্লগ করিনি। এখন বসবো সবজি কাটতে। কালকে আবার বাবু সবজিও পাঠিয়েছিল, তো এখন সবজি নিয়ে বসবো। সে আমার পছন্দের সবজি কী কী সবজি খায় না খায় ওগুলো পাঠিয়েছিল, তো এখন এক এক করে রান্না করে খাবো। তো সেই এখন সবজি কাটতে বসবো। আর বাইরের অবস্থা না তোমাদেরকে একবার দেখাই। সকাল থেকে উঠে তো দেখছি কি সুন্দর রোদ উঠেছে, আর এখন তো একদম পুরো মেঘলা করে নিয়েছে। একদিকে এরকম পরিবেশ মানে ইয়েটা যে করে রাখলো খুবই ভালো হয়েছে। আবার কি মানে 9টা-10টার দিকে ঠিক হয়ে গেলে ভালো হয়, না হলে তো একদম যা অবস্থা হয় দোকানপাটের, না কোনো ইয়ে হয় না। কারণ এই বৃষ্টির মধ্যে কে আসবে, তাই বলছি সকাল সকাল বৃষ্টিটা হয়ে যাক, এটা ভালো। তোমাদেরকে একবার দেখাই যায়।
এই যে দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো দেখো, সেই সকালবেলা একটুখানি রোদ ছিল আর এখনের অবস্থা। যাকে বৃষ্টি আসুক। চলো তাহলে এবার আমিও সবজিটা কাটতে বসি। সবজিটা কাটাকুটি করে ঝটফট করে রান্নাটাও শেষ করে নিই। কালকে ভিডিও এডিটিংয়ের কাজও করি, মানে কোনো কিছু করিনি, ভিডিও তো করিনি, তবু একটা ছিল কিন্তু সেই করিনি। কালকে কেন জানি ভালোই লাগছিল না আমার, এরকম। যাই হোক চলো, পরে কথা হচ্ছে, এখন সবজিটাকে কাটি। এবারে বসে বললাম সবজি নিয়ে। সবজি কাটতেও না যা সময় লাগে, দেখবে সবজিটা যদি আগের দিন কেটে রাখতে পারি তাহলে পরের দিনকে দেখবে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, কিন্তু সব দিন তো আর এটা হয় না। তো এই যে এখন আমি সবজি কাটতে বসলাম, আর এদিকে কিন্তু আমাদের এখানে এখন বৃষ্টিও হচ্ছে। দরজাটা খুলে রাখলাম, সেই জন্য হালকা একটা হাওয়াও দিচ্ছে, ভালোই লাগছে। তো আজকে লাউ ডাঁটা রান্না করব। তো লাউ ডাঁটাটা এবার কেটে নিচ্ছে, আর দেখবে ডাঁটা ওটা ওগুলো ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই একটা একটা করে নিচ্ছে, আর এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো সে আজকে একটা নিরামিষ করব। আমার বর তো লাউ ডাঁটা তরকারি খেতে খুবই পছন্দ করে, তো সেটাই আজকে করব। আর এই যে বললাম তোমাদেরকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো এরকম বৃষ্টি দেখতে যেন খুব ভালো লাগছে, জানো তো। পরে দিকে ও উঠে মুখটাও ধুয়ে নিয়েছে, এদিকে ওকে এখন গ্রিন টিটা দিয়ে দেবো। আমি তো একদমই খেতে পারবো না, আর যখন ও চা খেত, মানে ওর সাথে সাথে কিন্তু আমি চা খাওয়াটা শিখলাম, তাও শীতকাল যখন ছিল। আর গরমকালে তো সবসময় খাই না, মন চাইলে খাই, না হলে খাই না। আর এখন তো ও গ্রিন টি খাওয়া শুরু করে দিয়েছে, তাহলে তো আর আমার ঘর থেকে মানে চা খাওয়াটা যে আমার নেশা, ওইটা একদম উঠেই যাবে। আমার যখন মন চাইবে তখন যদি আমি একটু একটু খাই। এদিকে বসিয়ে দিলাম ভাত, ভাতটা হচ্ছে, আর লাউ ডাঁটা তরকারিটা তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো এই যে থানকুনি পাতাটাকে একদম পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়ে রসুন দিয়ে, কয়েকটা কোয়া রসুন দিলাম, যেভাবে ধনেপাতা বাটি ওইটা। আমার ঘরে তো এটা খাওয়া হয় না, জানি না আজকে কীরকম লাগবে। অনেক দিন আগে একবার খেয়েছিলাম, দেখি কীরকম হয়, দেখতে তো কীরকম লাগছে দেখো। আর এদিকে আজকে রান্না করছি আমার পছন্দের জিনিস, গুদোক রান্না করছি। এটা ত্রিপুরার একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো। তো এই যে এখানে দিয়েছি, আলু দিয়েছি, তারপর বাঁশকুড়ুল দিয়েছি, তারপর দিয়েছি বেগুন, গাছের বেগুন দিলাম, তারপর রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এখন আর দেবো শুটকি মাছটা, আর একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো, তেল ছাড়া কিন্তু এটা আমি করব। আর সাথে আবার দিয়েছি এই যে ছোটো ছোটো বেগুনগুলোও দিয়েছি। এগুলোকে আমরা বলি, অনেকে রাজ বেগুন বলে, অনেকে তিত বেগুন বলে, তো এটা তেতোটা না কিন্তু। এটা দিয়েছি, তারপর কয়েকটা থানকুনি পাতা দিয়েছি, এই যে দেখো। তো এই সমস্ত জিনিস দিয়ে না অনেক দিন বাদে আমি গুদোকটা খাচ্ছি। সে বিয়ের আগে এরকম করে খেতাম, তো সব জিনিস তো আমাদের এখানে পাওয়া যায় না। এই যে ছোটো বেগুনটা যদি পাই তাহলে আবার এই পাতাটা পাবো না, পাতাটা পেলে আবার ওইটা পাবো না। তো সেই আজকে একদম, বাবু কালকে সবজি পাঠিয়েছিল তোমাদের বলেছিলাম, তো আমি কি কি খাই না খাই বাবু সবটা মানে পাঠিয়েছে, কোনটা খেয়ে আমি পছন্দ করি না করি। তো সেই সমস্ত কিছু দিয়ে আজকে অনেক দিন বাদে বলতে পারো এই রান্নাটা করছি। আর মা বাবারা না এরকমই হয়, সব সময় সারাটা জীবন দেখবে সেই সন্তানরা কী খেয়ে ভালোবাসতো, কী কোনটা পছন্দ করতো, সেটাই যেন সারা জীবন ভেবে থাকে। তো দেখো কী কী খেয়ে পছন্দ করে, অনেক সবজিপাতি পাঠিয়েছে। তো কালকে তো কোনো ব্লগ করিনি, তাই তোমাদের সাথে ওগুলো শেয়ার করতে পারিনি। তো কিছু কিছুটা করে নিয়ে আজকে রান্নাটা করছি। এদিকে কাঁঠালের বিচিও কিন্তু দিয়ে দিয়েছি। যাই হোক চলো, এবার আমি রান্নাঘরটাও পরিষ্কার করি, এদিকে বেডরুমটাও ক্লিন করতে লাগবে। গুদোক বসিয়ে তো আর বেশি মানে কাজ নেই, শুধু টাকাটা দিয়ে দেবো, সেদ্ধ হবে বেশ। আর এদিকে বাসন কতগুলো পড়লো, বাসনগুলোও ধুতে লাগবে। যাই হোক এদিকে দেখো বাসকুলটা তো বসিয়ে দিলাম। আজকে একদম মনের মতো করে না গুদোকটা বানিয়ে নেব, বেশ অনেক দিন বাদে কিন্তু এভাবে আমি গুদোকটা খাচ্ছি। আর এর পাশেই দেখো ছোটো কড়াটা বসিয়ে দিলাম, কারণ এর মধ্যে না ওই থানকুনি পাতাটা যে বেটে নিয়েছি ওইটাকে একটু মানে করে নেবো, তেল দিয়ে একটু ভাজি করে নেবো। না হলে কাঁচা যে থানকুনি পাতা বাটাটা না, আমি কাঁচা ধনে পাতা বাটাও খেতে পারি না। ধনে পাতা তো তাও একটু মুখে দিতে পারি, আর তো থানকুনি পাতা বাটা তো আমি কাঁচা খেতেই পারবো না, কিন্তু কাঁচাটা খেলেই কিন্তু আমাদের পেটের জন্য খুব ভালো হয়। আর সে বাবু অনেকগুলো পাঠিয়েছিল, সে এতগুলো আর কি করব, তাই ভাবছি কি বাটাই করে নিই। তো এইভাবে যদি কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু মানে ভাজি ভাজি করে নেই না, সেই দেখবে আবার খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তখন আবার মানে হবে না, কোনো অসুবিধা হবে না। তো তাই জন্য ভাবছি একটু ভেজেই নেব। আর এদিকে তো আমার গুদোক রান্না হচ্ছে। তোমাদের দাদাবার যদিও অতটা গুদোক প্রিয় না, আমার খুব গুদোকটা প্রিয়, ওর জন্য তো লাউ ডাঁটার তরকারি করলাম। আর এদিকে তো থানকুনি পাতা বাটাই হবে। আর আমাদের এখানে এগুলোকে কিন্তু আবার অনেকে আদামনি পাতাও বলে, আমরাও আদামনি পাতা বলি, আবার অনেক সময় থানকুনি পাতাও বলি। মানে জিনিস কিন্তু একটাই, কিন্তু নাম দেখবে এক এক রকম কিন্তু হয়। দেখবে অনেক জায়গায় কিন্তু জিনিস একটা হওয়া সত্ত্বেও সেই এক একজন এক একভাবে কিন্তু এই জিনিসটাকে বলে।
যাই হোক, এদিকে দেখো এবার এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। এদিকে তো গুদোক তো আর রান্না বসালে কোনো কষ্ট নেই, এই যে আস্তে ধীরে দেখবে গুদোক হবে, কোনো মানে ঝামেলা নেই যে ওই নাড়া দিতে লাগবে, এটা করতে লাগবে, ওইটা করতে লাগবে, কোনো ঝামেলাই নেই। তো এদিকে গুদোকটা হচ্ছে আর আমি এদিকে আমার রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে দেখো ওই সাইডটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে তারটা ঠিক করতে পারছি না, তো তারটা একটু ঠিক করে নিচ্ছি। তারপর এদিকে দেখছি মিক্সার গ্রাইন্ডারের উপরে একটুখানি হয়ে মানে গুঁড়ো পড়ে আছে, তো মিক্সার গ্রাইন্ডারটাকে একটু পরিষ্কারও করে দেবো। দাগ লাগেনি, দাগ লাগলে তো একদম ভালো করে আবার মুছতে লাগতো, তো শুধু একটু উপর দিয়ে না গুঁড়োর মতো পড়ে আছে। তো এটা দেখো এই যে ঢাকনাটা দিতে গিয়ে দেখলাম, তো এই যে গুঁড়োটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে ডেকে একদম জায়গা মতো আবার রেখে দেবো। ওই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু ওইখানটাই ছিল, আমার টেবিলের উপরে ছিল। একদিন কি করলো তোমাদের দাদাভাই যেন কি করতে গিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে ওইখান থেকে যে টেনে ইস্ত্রে আনতে লাগে, ওর জন্য ভালো লাগে না, তাই কি করলো এখানে আবার এনে রেখে দিয়েছে। তো এখানে আমার জায়গাটা একদম কম হয়ে গেছে, মানে ওই শিলনোড়ে বাটতে গেলে তো অসুবিধা হয়। আগে তো গ্লাস রাখার ইয়েটা এখানে ছিল, আজকেও এখানেই আছে। তো সেই যখন আবার দেখছি অসুবিধা হয় তখন আবার গ্লাস রাখার ট্রেটা না ওই ফ্রিজের উপরে নিয়ে নিই। তো এবারে দেখো এই যে কটুকাটিগুলো একদম মুছে মুছে মানে করে জায়গা মতো রেখে দিয়েছি। তেলের কটুটাও মুছে নিয়েছি, কারণ এই যে তেলটা দেই না অনেক সময় দেখবে তেল বেয়ে কিন্তু নিচে টপকে আসে, সেই আবার যেখানে রাখি একদম তেল তেল হয়ে থাকে, আর পিঁপড়ে এসে তো মানে যা অবস্থা করে, তো তার জন্য না মুছামাছি করে রাখতে লাগে। তো একটা সাইড তো মুছে নিয়েছি, এবারে দেখো জানলাটা মুছে নিচ্ছি। আমি না রান্না বসিয়ে এইভাবেই সবসময় কাজবাজগুলো করি। তো একদিন রান্নাঘর, তারপর একদিন বেডরুমের কাজ করি, বা একদিন রান্নাঘর পুরো করতে পারি না কিছুটা করি, এরকমভাবেই না করি। তাহলে মানে ঘর দুধ দেখবে সব সময় না ডিপ ক্লিন মানে থাকে, ওই যে আলাদা করে মানে ডিপ ক্লিন করতে লাগবে ওই রকমটা করতে হয় না। তারপরও একটা করি, যখন মাসের ডিপ ক্লিনটা করি তখন তো পুরো ঘর ভালো করে একদম একদিনে পুরো পরিষ্কার করি। মানে এমনি তো দেখবে পুরো ঘর সবসময় না ডিপ ক্লিনই থাকে, আর তোমরা তো দেখোই যে আমার যে ঘর তোর মানে পরিষ্কার যে থাকে, ওই যে আমি সবসময় এভাবে করে রাখি কিছু কিছু করে, তাই আমার অতটা কষ্ট হয় না। সবসময় আমার ঘর দূর একদম পুরো মানে ডিপ ক্লিনটা দেখবে। তো এদিকে দেখো ওই যে নিচটা মুছে নিয়েছি, নিচে দুইটা তাক মুছে এবারে দেখো গ্যাস সিলিন্ডারটাও মুছে নিচ্ছি। এই যে দেখো, তারপর সিলিন্ডারের ওই সাইডগুলো একটু মুছে দিচ্ছি, ওইগুলো তো আর সবসময় মোছা হয় না। তো এই যে মুছে নিয়েছি, নিয়ে এবারে যে ওই তাকটা দেখতে পাচ্ছ, ওই তাকের এই জায়গা না ভালো করে মুছতে লাগবে। আর ভাবছি ওইখানে যে বাসন কুসনগুলো আছে, যেহেতু এটার মানে দরজা লাগানো নেই, সেই দেখবে ধুলোবালিটা গিয়ে যেন বেশি করে পড়ে। আর এগুলো প্রত্যেক দিন সম্ভব না যে প্রত্যেক দিন একটা একটা করে বের করে মুছা। তো যখন ডিপ ক্লিন করতে বসি তখনই এগুলো আমি করি। তো এবারে দেখো এই যে এখানে মানে যা যা বাসন কুসন আছে সমস্ত কিছু আমি বের করে নিচ্ছি একটা একটা করে। বের করে সেই যে ভিজা কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, তারপর আবারও জলটাকে মানে কাপড়টাকে ভিজিয়ে ঝোলটা ভালো করে নিংড়িয়ে তারপর কিন্তু আবারও নিচের তাকগুলো মুছে নিচ্ছি। আরও যেহেতু সাদা টাইলস, দেখবে একটুখানি ধুলোবালি পড়লেই না সেই একটা কীরকম বিশ্রী লাগে। আর আমার তো বড় পরিষ্কার আমি দেখতেই পারি না, নোংরামোটা আমার একদমই সহ্য হয় না। দরকার হলে খাবোটা কম, খাবো একটু পরে গিয়ে, পেটে খিদে নিয়েও মানে সেই নোংরামোগুলো আগে আমার পরিষ্কার করতে লাগবে। নোংরা দেখে যেন আমার মানে খিদে ভাবটা যেন চলে যায়, এরকম মানে একদম পরিষ্কার থাকতে লাগবে। আর একজন আমাকে কমেন্ট করেছিল শাড়ি পরে ব্লগ দেওয়ার জন্য, যা গরম, এই গরমের মধ্যে না শাড়ি পরে যে ব্লগ দেবো সেটাই কষ্ট। আর কি বলো তো, এখন যেহেতু আমি শাড়ি পরি না, সবসময় নাইটিটাই পরি, সেই শাড়ি মানে পরার কথা ভাবলেও যেন লাগে। কোনো একটা অনুষ্ঠান হয়েছে, ঠাকুরবাড়ি গেলাম, তখন তো গিয়ে শাড়ি পরি, না হলে এমনি তো আমার শাড়ি পরা হয় না। তবে তুমি যখন বলেছো একদিন অবশ্যই তোমাদের সাথে শাড়ি পরে ব্লগটা শেয়ার করবো। তবে শীতকাল হলে খুবই ভালো ছিল, গরমকালে কষ্ট। আর আমার তো এখন অভ্যাসও নেই শাড়িটা পরে, সেই যেন কি মানে জ্বালা পোড়া যে করে শাড়িটা পরলে। তারপরও একদিন তো অবশ্যই ট্রাই করবো তোমাদের সাথে শাড়ি পরে সারাদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এদিকে দেখো এই যে নিচটা মুছে নিয়েছি, এবারে চলে আসলাম ফ্রিজটা মুছতে। আর এদিকে তো দেখলে আমার গুদোক যে এখনও হচ্ছে, সে ফার্স্টে একটু হালকা আঁচে রেখে দিয়েছিলাম, তারপর আবার একটু আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। যখন একটু দেখবো মানে আধা সেদ্ধ হয়ে গেছে তখন একটু আঁচটা বাড়িয়ে দেবো। আর জলটা তো পরিমাণ মতো দিয়ে দিলাম, একদম মানে সেদ্ধর মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। খুবই টেস্ট হয় জানো তো। আর আজকের গুদোকটা খুব টেস্টও হয়েছিল, আমি যেহেতু পরে বয়সটা দেখছি তাই তোমাদেরকে বলছি। আর এদিকে দেখো ফ্রিজটা মুছে এবার আমার লক্ষ্মী ভাণ্ডারটাকে পরিষ্কার করে রাখছি, চালের ড্রামটাকে একদম ভালো করে মুছামাছি করে নিচ্ছি। তারপরে যে আমার জলের বালতিগুলো, দেখো জলের বালতিগুলোকে ভালো করে সাইড সাইডগুলো একটু মুছামাছি করে দিচ্ছি। এই যে মুছে নিয়েছি, আর বাসন কুসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। এখন তার আমার বাসন কুসন ভরবে না, শুধু ওই যে একটা গুদোকের হাঁড়িটা ওইটাই শুধু। তো দেখো এবার এই সাইডের টিনগুলো এখন মুছে দিচ্ছি। এই সাইডের টিনগুলো মুছে তারপর আমাদের যে মুখ ধোয়ার বেসিন, ওই যে হাত মুখ যেটার মধ্যে ধোয়া হয় স্টিলের বেসিনটার কথা বলছি, ওই সাইডের টিনগুলোও কিন্তু মুছে দেব।
এত পরিষ্কার করি, তারপরেও দেখবে রান্নাঘর না তেল চিটিয়ে এসে যেন সব জিনিসের উপর পড়ে থাকে। আমার তো রান্নাঘরের কাপড় চোপড় না সে কদিন বাদে বাদেই না এই গরম জল দিয়ে স্রাব দিয়ে পরিষ্কার করতে লাগে। আমার যে কাপড়গুলো আঠা হয়ে থাকে ওই কাপড় দিয়ে আবার যে ভালো জিনিস একটা মুছবো সেই জায়গাটাও দেখবে আঠা আঠা হয়ে থাকে, সেই যেন আমার আর ভালোই লাগে না। তো এবারে দেখো ফিল্টারের সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি, মুছে এবারে ফিল্টারের উপরে ডাকনাটা না নিয়ে নিয়েছি, কারণ ওটার মধ্যে একটা মানে আঠা আঠা যেন একটা ভাব হয়ে আছে। যেহেতু আমার গ্যাসের সামনেই ফিল্টারটা রাখা তাই আরও এরকমটা হয়। তো কদিন ফিল্টার যখন পরিষ্কার করি তখন তো করাই হয়, আর এমনি তো আমি কদিন বাদে বাদে না ফিল্টারের ডাকনাটাকে এভাবে একটু মুছে নিই, মানে ভালো করে একটু কসব্রাইট দিয়ে মেজে নিই। আমার আবার যে কোনো জিনিসে রান্না করতে আসলে রান্নাঘরে যদি আঠা আঠাটা যদি লাগে, এবার রান্নাঘরের যে মানে হাঁড়ি পাতিল ওগুলো যদি ধরি ওই মানে কড়া টড়া ওগুলো যদি আঠা আঠা হয়ে থাকে সেইগুলো আমি ইউজই করতে পারবো না, আমার একদমই ভালো লাগে না। তো তার জন্য না আমার বেশি এগুলোকে কাচতে লাগে, পরিষ্কার করতে লাগে গরম জল দিয়ে 2 দিন বাদে বাদে। তো এদিকে দেখলেই এই ফিল্টারের টিনটাকে একদম করে ধুয়ে টুয়ে একদম আবার ফিল্টারের উপর দিয়ে দিলাম। তারপর আমার গুদক রান্না হয়েও গেছে। এদিকে এবার দেখো গ্যাসটা এখন মুছে নিচ্ছি, এই যে জানলাটাকে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমি যতবারই রান্না করি না কেন, এখন যদি দুপুরেও আবার কিছু করতে আসি, আজকে তো কিছু করতে লাগবেই না, কারণ লাউডাটা তরকারি হয়েছে, গুদক হয়েছে, থানকুনি পাতা বাটা হয়েছে, আর কিছুই লাগবে না। তো যদিও আমি মানে দুপুরে আবার কিছু করতে আসি না, তখনও দেখবো আবার আমি গ্যাস পরিষ্কার করবো। রাত্রি তো করি, মানে কতবার করে যে আমার গ্যাসটা পরিষ্কার করা মানে হয়। আমার গ্যাস যদি একদম তেল চিটে পরে ভরে থাকে আমার ভালো লাগে না, মানে পরিষ্কার আমার এগুলো করতেই লাগবে। তারপর গিয়ে করলাম রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট করে রান্নাঘরটাকে ঝাড়টা দিয়ে তারপর গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই ঘরে আসে বিছানাটা তো আগে গুছানো ছিল, ও গুছিয়ে নিয়েছিল, ও যেহেতু পরে উঠেছিল, তো তাই আমি এখন গরদুরটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর পেছনের রুমের আলনাটা দেখো, আলনাটার মধ্যে যেন আর জায়গা হচ্ছে না, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে দেখো, এত পরিমাণে কাপড় চোপড়। যাই হোক এবার আলনাটাকে একদম গুছিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে। কাপড় যদি আগোছালো হয়ে থাকে দেখবে দেখতে কিন্তু বিশ্রী লাগে। তো আলনাটাকে একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপর আবার চলে আসলাম সামনের রুমে। তো সামনের রুমে এসে দেখো সুপার মানে কুশনগুলো যেন আমার লাগছে কীরকম হয়ে আছে, তো কুশনগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। একদম কিন্তু ঠিকই ছিল, কিন্তু এই যে আমার একটা অভ্যাস যেন ঠিকঠাক হয়নি, ঠিকঠাকভাবে গুছানো হয়নি, তাই একটু আবার ঠিক করে নিচ্ছি। তো যা হোক মানে এদিকে তো করে নিয়েছি, সুপারের কুশনগুলো ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে এবারে ড্রেসিং টেবিলটাকে মুছে দিলাম, দিয়ে এবারে দেখো মডুলার ড্রয়ারের সামনের জায়গাটাও কিন্তু মুছে নিয়েছি, নিয়ে এবারে যে ড্রেসিং টেবিলের এই উপরের সাইডটা না একটু মুছে দেবো, মানে গ্লাসের সাইডটা একটু মুছে দেবো। এই যে দেখো এইভাবে মুছামাছি করে নিচ্ছি। এইটা তো আমার প্রত্যেক দিন মুছতে লাগে, কারণ মেয়েদের দেখবে মানে পছন্দের জায়গায় কিন্তু মহিলাদের যে এই ড্রেসিং টেবিলটা, সে দেখবে সারাদিনে কতবার যে আসি। আর বিশেষ করে যখন স্নান করে এসে সিঁদুরটা পরি তখন যদি দেখি যে গ্লাসটা একদম নোংরা হয়ে আছে ধুলা পড়ে, সে কি আর ভালো লাগে বলো। তাই আমার এগুলো সব জিনিস মুছামুছি করি বা না করি, ড্রেসিং টেবিল আমার মুছে একদম পরিষ্কার করতে লাগবে। সে কতবার এসে যে দেখবো, রান্নাঘর থেকে আসলাম বা চুলটা আঁচড়াতে আসলাম, যে কোনো একটা কোনো কিছু করতে আসলেই দেখবে কিন্তু ড্রেসিং টেবিলের সামনে আসি। তো তাই জন্য মানে পরিষ্কারটা করে রাখতেই লাগে। তারপরে দিকে দেখো আমার সুকেশটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের তো বলি আমার ঘরের সমস্ত জিনিসপত্র থেকে এই সুকেশটার উপরে এসেই না এত পরিমাণে ধুলোবালি পড়ে, তো সুকেশটা তাই আমার এটা প্রত্যেক দিন করতে লাগে। তো সুকেশটা মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো প্লেটগুলো এখন তুলে রাখছি। কালকে আমার মামা তো বোন ওর মেয়ে এসেছিল, তো সেই ওদের সাথে সন্ধ্যাবেলায় গল্প গুজব মানে আড্ডা হয়েছিল, সে কতটা ভালো লেগেছিল। তারপর এই যে প্লেটগুলো বের করেছিলাম, এই প্লেটগুলো ধোয়া হয়েছিল, তো জলটা ঝরে গেল। এবার আমি এখন জায়গা মতো এবার এগুলো তুলে রাখলাম। আর সেদিন তো থেকে এই লোকনাথ আশ্রমে যে উৎসব হয়েছিল সেখান থেকে প্লেটগুলো এনেছিলাম, তো সেই মানে ভালোই হয়েছে প্লেটগুলো আনতে। আরেকদিন যদি আবার কোনো মেলা মানে যায় তখন আবারও 6টা নিয়ে আসবো। 12টা হলে আর লাগবে না, 6টাই হয়ে যায়, তারপরও আর 6টা নিয়ে আনলে আর লাগবে না। তো এদিকে দেখো এমনিতে ছোটো প্লেটের মধ্যে তো সব কিছু দেওয়া যায় না, তাই এই প্লেটগুলো নিয়ে আসলাম। আমার আরও আছে কিন্তু এগুলো না মানে নিচটাতে একটু ফেটে ফেটে গিয়েছে, তো তার জন্য এগুলো মানে আনলাম। তো এবারে দেখো এদিকে আমি ওই ঘর পরিষ্কার করে মানে বেডরুমটাকে একদম ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপর দিকে স্নান করে এসে এবারে দেখো মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিলাম। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারলে যেন সেই যে একটা কী শান্তি লাগে যে কতক্ষণে এসে পুজোটা দেবো। আর আমার না বিয়ের আগেও আমি মা লক্ষ্মীর ঘর বসাতাম, আর তো বিয়ের পরে এসে আমি যখন পুজোর করি তখনও বসে, সে আমার যেন একটা মানে খুবই ভালো লাগে মা লক্ষ্মীর ঘর বসাতে। যাই হোক সারাদিনের কাজ বাজ শেষ করে এবারে ঠাকুর পুজোটা দিলাম, এখন একদম যেন একটা শান্তি লাগছে। আর দেখবে ঘরের মধ্যে পুজো বলে এটা যদি সকাল সকাল দিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সকাল সকাল তো দিতে পারি না, তবে এখন দিলাম তো সেই যেন একটা ঘরের মধ্যে পজিটিভ ভাব কাজ করছে। হোক এবারে পুজোটা দিয়ে পুজোর বাসন কুসনগুলো মেজে এনে রাখবো, তারপর আমি আমার মতো করে 2-3 ঘন্টা রেস্ট করবো। ও আসলে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া বিকেলের কাজ এগুলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।